আপনারা জানেন যে দ্বিতীয়বারের যে গণ অভ্যুত্থান, যেটাকে আমরা দ্বিতীয় মুখময়, খুব কম আসে। 54 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স হয়েছে। এর মধ্যে যে 2024 সালের জুলাই বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বৈর শাসনের অবসান হয়েছে। এই স্বৈর শাসন গত 16 বছর ধরে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করেছে, যে সমস্ত গণহত্যা করেছে, মানুষকে যে ধরনের নির্যাতন করেছে, এই সব কিছুর বিচার হওয়াটা এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান একটা অঙ্গীকার ছিল। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যে এই 16 বছর ধরে একটা জাতির উপরে চেপে বসা স্বৈর শাসক যে ধরনের অন্যায় বিচার করেছে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রতিদিন মিডিয়ার কল্যাণে, আপনাদের কল্যাণে মানুষের সামনে সেই এভিডেন্সগুলো উঠে আসছে, কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে বা আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে বিচারের জন্য কোন পদ্ধতিতে বিচারটা হওয়া প্রয়োজন, এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে দেখতে পাচ্ছি আমরা বর্তমান সরকারের মধ্যে। কেউ নিজেরা উদ্যোগী হয়ে নিম্ন আদালতে গিয়ে ফৌজদারি মামলা করছেন, কোনো জায়গায় থানাতে গিয়ে মামলা করছেন। কিন্তু আমরা স্পষ্ট করে এই জিনিসটা জাতির সামনে পরিষ্কার করতে চাই যে ধরনের অপরাধ হয়েছে, এই অপরাধগুলো বাংলাদেশের প্রচলিত আইনে, ফৌজদারি কার্যবিধি আইনে, বাংলাদেশের আদালতগুলোতে হওয়া সম্ভব নয়। এই বিচারটা প্রপারলি কেবলমাত্র হওয়া সম্ভব 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে আমাদের আছে, সেখানে এটার প্রপার বিচার হওয়া সম্ভব। কিন্তু এই বিচারটা সেই ট্রাইব্যুনালে করার আগে ট্রাইব্যুনালের বেশ কিছু সংস্কার প্রয়োজন। আপনারা জানেন যে বিগত সময়ে 2010 সাল থেকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট যেভাবে ফাংশন করেছে, যেভাবে বিচার প্রক্রিয়া চালিয়েছে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সেই ট্রাইব্যুনালের অসংখ্য সমালোচনা হয়েছে এবং তাদের রায়গুলো কলঙ্কিত রায় বলে গোটা দুনিয়ার কাছে প্রমাণিত হয়েছে। সেই জায়গায় যদি আপনারা এই ট্রাইব্যুনালে এই আসামিদের বিচার করতে আমরা চাই, তাহলে সেই ট্রাইব্যুনালের আইনের সুনির্দিষ্ট কিছু সংশোধন প্রয়োজন হবে। সেই সংশোধনগুলো মোটা দাগে দেখুন, বিচারের সেই সময়টাতে বিচারকদের বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ ছিল। সেইখানে যাদেরকে বিচারক হিসাবে নিয়োগ করা হয়েছিল, তাদের নিরপেক্ষতা, তাদের দক্ষতা, সেগুলো প্রশ্নের মুখে ছিল। কিন্তু আইনে ওই ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগকে চ্যালেঞ্জ করে কোনো মামলা করার অধিকার দেয়া নাই। আমরা মনে করি অতীতের অভিজ্ঞতার থেকে ট্রাইব্যুনালের যারা বিচারক হবেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং মেম্বার হবেন, তাদের নিয়োগকে চ্যালেঞ্জ করার জন্য বিধান থাকা উচিত। সেই বিধান সংবলিত করে আইনটির একটা সংশোধন হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে সেখানকার রুলস অফ এভিডেন্স, যে স্বাক্ষর কি পদ্ধতিতে গ্রহণ করা হবে, সেইটা কিন্তু জানেন আপনারা যে ওইখানে বাংলাদেশের প্রচলিত যে সাক্ষ্য আইন, সেটা ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে হেয়ারসে এভিডেন্স, ফটোকপি, নানান ধরনের কল্পকাহিনী, সেগুলোকে এভিডেন্স হিসাবে সেখানে নিয়ে এসে অতীতে আসামিদের বিচার করা হয়েছে, তাদের শাস্তি দেওয়া হয়েছে। আমরা মনে করি বিচারকে স্বচ্ছ করতে হলে বাংলাদেশে যে এই সময়ে যে আইনটা রয়েছে সাক্ষ্য আইন, সেই সাক্ষ্য আইন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত, যাতে করে সাক্ষীর প্রবেটিভ ভ্যালু, সাক্ষীদের যে গ্রহণযোগ্যতা, অ্যাডমিসিবিলিটি, কী পদ্ধতিতে সাক্ষী দেয়া যাবে, কার সাক্ষী গ্রহণ করা যাবে, কার সাক্ষী গ্রহণ করা যাবে না, এই বিষয়টা বাংলাদেশের প্রচলিত আইনে যে সমস্ত অধিকার আছে, সুযোগ আছে, এই সব কিছুই আসামিদের দেওয়া উচিত। তাহলে এই বিচারটা সুস্থ এবং নিরপেক্ষ হওয়া সম্ভব। তৃতীয়ত, ওইখানে দলের বা সংগঠনের বিচারের বিধান আছে, কিন্তু দলকে বিচার করে কি শাস্তি দেয়া হবে, সেই শাস্তির ব্যাপারে কোনো বক্তব্য নাই। আমরা মনে করি আইনে এই বিধানটা সংযোজন করা প্রয়োজন, যে কোনো দলের, কোনো সংগঠনের যদি বিচার হয়, তারা ক্রাইমস করেছে, ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি করেছে, সেটা যদি পুলিশ হয়, সেটা যদি কোনো রাজনৈতিক দল হয়, ছাত্র সংগঠন হয়, যুব সংগঠন হয়, তাদেরকে শাস্তি প্রমাণিত হলে কি সাজা দেয়া যাবে সেটা আইনে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এর বাইরে বিদেশি আইনজীবী সেখানে রাখা যাবে কি যাবে না, আগের ট্রাইব্যুনালের সময় এটা নিয়ে অনেক কথা হয়েছে, আমরা আবেদনও করেছিলাম, কিন্তু ট্রাইব্যুনাল সেটা এইভাবে রিজেক্ট করেছিলেন যে বার কাউন্সিলের কাছে আপনারা যান, যে বার কাউন্সিল যদি পারমিশন দেয় তাহলে বিদেশি আইনজীবী নিয়োগ করা যেতে পারে। বার কাউন্সিল আবার বলল যে বাংলাদেশের কোনো নাগরিক না হলে বার কাউন্সিলের অধীনে সে আইনজীবী হতে পারবে না। সেখানের ওই বিধানের কারণে বিদেশি কোনো আইনজীবীকে এই ট্রাইব্যুনালে আনা সম্ভব হয়নি। আমরা মনে করি স্বচ্ছ এবং ন্যায় বিচার হওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে যদি আসামি পক্ষ বিদেশ থেকে কোনো আইনজীবী আনতে চান, তাকে সেই আইনজীবী আনার সুযোগ দেওয়া উচিত।
এবং সেইটা প্রসিকিউশনের ক্ষেত্রে প্রযোজ্য, যে প্রসিকিউশন পক্ষেও যদি তারা বিদেশি কোনো এক্সপার্টকে তাদের প্রসিকিউশনের আইনজীবী হিসাবে রাখতে চান, সেটাও আইনের মধ্যে সংযোজন হতে পারে। সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে তদন্ত সংস্থা। এই তদন্ত সংস্থায় সবচাইতে যোগ্য, দক্ষ, নিরপেক্ষ লোককে নিয়োগ দেওয়া উচিত, যাতে করে তদন্তের নামে কোনো প্রহসন না হয়। তদন্তের মধ্য দিয়ে সত্যিকারে অপরাধের যে প্রমাণ সেটা যাতে উঠে আসে, এবং সেই ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্টের জন্য, যেহেতু যে অপরাধের বিচার এখানে হবে সেটা আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ, সে কারণে এইখানে আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আমি মনে করি আইনের মধ্যে এরকম একটা কাঠামো থাকা উচিত, যাতে আন্তর্জাতিক কোনো ফোরামের ইনভেস্টিগেটিংয়ের ব্যাপারে যদি কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, সেটা গ্রহণ করার এবং আইনে এটাকে অ্যাকসেপ্ট করার একটা ব্যবস্থা সেখানে থাকা উচিত। আর আরও একটা বড় জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ধরেন ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার এখানে করা যাবে। মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আমরা করব। মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্যে খুন, গণহত্যা, এক্সটারমিনেশন, অত্যাচার, অ্যাবডাকশন, বাড়িঘর জ্বালানো সব কিছু কিন্তু অন্তর্ভুক্ত। কিন্তু এই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি কী কী কারণে হবে, এই অপরাধের উপাদান কি, সেটি কিন্তু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সেখানে বর্ণনা করা নাই। এই অপরাধের উপাদানগুলো বা অপরাধের সংজ্ঞাগুলো, যেটা আন্তর্জাতিক আইসিসি যেটা আছে, আইসিসির আইনে যেটা আছে, সেই আইন থেকে সংজ্ঞাগুলোকে হুবহু বাংলাদেশের আইনের মধ্যে অ্যাডপ্ট করা উচিত। এই আইনের সংজ্ঞাগুলোকে গ্রহণ করা উচিত, তাহলে আইনটা পূর্ণাঙ্গ হবে। আমরা চাই বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে দেশটা বেরিয়ে আসুক। পাশাপাশি আমরা এটাও চাই, বিচারের নামে অবিচার করে নিরীহ নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়া হবে, জেল দেওয়া হবে, এই ধরনের সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক। আমরা দুইবার স্বাধীন হয়েছি, 71 সালে একবার, 2024 সালে একবার। আমরা চাই না বাংলাদেশে বিচারের নামে কোনো কলঙ্ক রচিত হোক। আওয়ামী লীগের বিচার হোক, শেখ হাসিনার বিচার হোক, পুলিশের বিচার হোক, ডিজিএফআইয়ের বিচার হোক, র্যাবের বিচার হোক, যারা এই খুনের সাথে, গণহত্যার সাথে, ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির সাথে যুক্ত ছিল, বিচার অবশ্যই হওয়া প্রয়োজন। বিচার না করলে মানুষের কান্না, মানুষের ক্ষোভ, সমাজের অস্থিরতা দূর করা যায় না। কিন্তু সেই বিচার যদি ন্যায় বিচার না হয়, তাহলেও মানুষের কান্না দূর করা যায় না। আমরা চাই অতীতের কলঙ্ক থেকে জাতি বেরিয়ে আসুক। এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিকভাবে আর কোনো প্রশ্ন যাতে কেউ তুলতে না পারেন, সেইভাবে আইনটা সংশোধিত হোক। প্রসিকিউশন, ডিফেন্স এবং বিচারক প্যানেল গ্রহণযোগ্য, নিরপেক্ষ, দক্ষ হোক, এবং তাদের এই দক্ষতার মধ্য দিয়েই নিরপেক্ষ একটা বিচারের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। শহীদের আত্মা শান্তি পাক, নিপীড়িত মানুষ মনে করুক যে তারা একটা প্রতিকার পেয়েছেন, এবং আসামি পক্ষও যেন বুঝতে পারে যে তারা যে অপরাধ করেছিল তার অপরাধের সঠিক এবং কৃতকর্মের সঠিক বিচার হয়েছে। এটাই আজকের দিনে আমাদের কথা। আগের বিচারগুলো দেখুন, আগের বিচারগুলোর সংজ্ঞা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে, এবং সে কারণে কিন্তু আমরা বলছি যে এই অতীতের যে বিচারগুলো হয়েছিল, সেই বিচারগুলো যেমন সর্বশেষ ব্রিটিশ সুপ্রিম কোর্টের যে রায়, সেখান থেকেও কিন্তু বোঝা গেছে যে এই বিচারগুলো কতটা অন্যায়ভাবে করা হয়েছিল। এইটাকে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এই পুরো আগের যে বিচার প্রক্রিয়া ছিল সেগুলোকে পুনর্বিবেচনা করা যেতে পারে। এগুলোর ব্যাপারে কমিশন হতে পারে যে কিভাবে অন্যায় করা হয়েছিল, কিভাবে অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু এখন যে বিচার হবে, অতীতে যে ভুলগুলো করেছিল আগের সরকার বা অন্যায় করেছিল, আমরা চাই না আজকের বিপ্লবের মাধ্যমে অর্জিত যে সরকার, সেই সরকার একই কাজ করুক, একইভাবে বিচার কলঙ্কিত হোক। কারণ যারা অপরাধ করেছে তাদের জলজান্ত প্রমাণ বাংলাদেশের মাটিতে আছে, রক্তের দাগও এখনও শুকায় নেই। সুতরাং কোনো লুকোচুরি, কোনো অন্যায়, কোনো মিথ্যা সাক্ষীর প্রয়োজন হবে না। লাইভ এভিডেন্স দিয়ে বিচারের যতগুলো আইনি প্রক্রিয়া আছে সকল সুযোগ তাদেরকে দিয়ে ন্যায় বিচার হওয়া উচিত, এবং এই ন্যায় বিচারটাই বাংলাদেশের সকল মানুষের এই মুহূর্তের চাওয়া বলে আমি মনে করি। আপনি কি মনে করেন যে আগের বিচারগুলো না এই আইনে সম্ভব, যেহেতু আগে আপনি বিচার করেছেন, আইনে সম্ভব, কিন্তু অধিকতর স্বচ্ছতার স্বার্থে, এবং আমরা মনে করি যে বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হয়েছে, এই প্রশ্ন থেকে জাতিকে মুক্তি দেওয়া দরকার। কারণ আমরা চাই না যে এত বড় অপরাধ এবং গণহত্যা এগুলো করার পরে, প্রশ্নবিদ্ধ বিচারের পরে মানুষ আবার বলুক যে এদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এদের যে অপরাধ আছে, ন্যায় বিচার করে যদি সাজা দেওয়া যায়, তাহলে কেন অন্যায় বিচার করে সাজা দিতে হবে? সুতরাং আইনের যে লিমিটেশনসগুলো আছে, যেগুলো ক্রিটিসিজম হয়েছে, সেগুলো মোকাবেলা করেই বিচারটা হওয়া প্রয়োজন।
আর অতীতের বিচারের ব্যাপারে যদি বলেন, আমরা সবসময় এটা বলেছি যে অতীতের বিচারগুলো কিভাবে ত্রুটিপূর্ণ ছিল, কিভাবে এটা জুডিশিয়াল কিলিং ছিল, সেই ব্যাপারে আমরা মনে করি যে একটা কমিশন গঠনের মাধ্যমে এটা ফাইন্ড আউট করা প্রয়োজন যে অতীতের বিচার আসলে কি হয়েছিল। এগুলো কি প্রশ্নবিদ্ধ ছিল? এগুলো তো ভুলে যাওয়ার জিনিস না। সুখরঞ্জন বালিকে সে আসামি পক্ষের সাক্ষী ছিল, তাকে সে যখন আসামি পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি ডিফেন্স পক্ষ তাকে সাক্ষী হিসাবে মান্য করলো। আগের দিন সে আদালতে এসেছিল সাক্ষী দেওয়ার জন্য। প্রসিকিউশন এবং ট্রাইব্যুনালের তদানীন্তন মেম্বার যারা ছিল তারা বুঝতে পারলো যে এই সুখরঞ্জন বালি যদি সাক্ষী দেয় তাহলে পুরো মামলার মোড়টাই ঘুরে যাবে। আগের দিন তারা প্ল্যান করে বললো আজকে আমরা তার সাক্ষী গ্রহণ করব না। পরের দিন তাকে নিয়ে আসতে বললো। পরের দিন ট্রাইব্যুনালের গেট থেকে আইনজীবীর গাড়ির থেকে তাকে অপহরণ করা হয়েছিল এবং সে কারণে সে আদালতে এসে সঠিক সাক্ষী দিতে পারে নাই। পরবর্তীতে তাকে ভারতে পাওয়া যায়, ভারতের জেল এসেছিল। এ নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা বিস্তারিত নিউজ করেছে। পরবর্তী সময় সাক্ষী দিয়ে সে বলেছে যে আমি সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিতে চেয়েছিলাম যে সে অপরাধের সাথে যুক্ত ছিল না, শুধুমাত্র সেই কারণে আমাকে অপহরণ করা হয়, নির্যাতন করা হয়, দেশের বাইরে নিয়ে বন্দি করে রাখা হয়। এবং সর্বশেষ সাইদি সাহেবের জানাজার সময়ও সে কিন্তু একই কথার প্রতিধ্বনি করেছে। সুতরাং এটা থেকেই বোঝা যায় যে আগের আমলের ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কিভাবে সাক্ষীদেরকে দিয়ে জোরপূর্বক মিথ্যা কথা বলাতে বাধ্য করেছে এবং রাজি না হলে তাদেরকে বিদেশ পর্যন্ত পাঠিয়ে শাস্তি দিয়েছে, কারাগারে নিয়েছে। আমরা চাই না এই একই ইতিহাসের পুনরাবৃত্তি এই নতুন করে যে ট্রাইব্যুনালের বিচার হবে সেখানে হোক। আমরা ন্যায় বিচারের পক্ষে। আমরা যে অবিচারের বিরুদ্ধে কথা বলেছি সেই অবিচার আবারও এই ট্রাইব্যুনাল দিয়ে হোক, সেটা আমরা হতে দিতে চাই না। আমরা চাই যে পক্ষের বিচার হচ্ছে সেই পক্ষ এবং যারা বিচার দাবি করছেন দুই পক্ষই যেন মনে করে যে ন্যায় বিচার হয়েছে।